শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব 51-এর প্রথমাংশ। যাকে ঘিরে মেঘ লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সেই আবির ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়েছে। এটা ভেবেই মেঘের দু চোখ আনন্দে ছলছল করছে। বুকের ভেতরে অজানা অনুভূতি জেগে উঠছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘ আর চোখে নির্ভুল দৃষ্টিতে আবিরের সুষুপ্ত ধৃষ্টতায় দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘ আর চোখে নিগৃহীত দৃষ্টিতে আবিরের সুদৃষ্ট দৃষ্টতায় কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেমালুম ভুলে গেল। অজান্তেই কাদম্বিনীর ঠোঁটে লেগে আছে লালিত হাসি। মেঘের স্বাভাবিক চেহারা মুহূর্তের মধ্যেই লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের অভিমুখে চেয়ে থাকার শক্তি হারিয়ে ফেলছে। দুর্ভেদ্য আবেশে মেঘের চোখ টানছে। মনের বিরুদ্ধে নিজের অক্লিষ্ট রাখার নিরবধি চেষ্টা চালাচ্ছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে। মনের কোণে একটা গৃহ প্রশ্ন উদ্গত হচ্ছে। মেঘ নিজেই প্রশ্ন করল, আবির ভাইয়ের জ্ঞান কখন ফিরেছে? আর উনি কি সজ্ঞানে আমায় ধরেছেন নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো ঢোক গেল। হুড়হুড় করে বুক কাঁপছে, সাথে লজ্জায় রাঙা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। মেঘের হৃৎপিণ্ডের কম্পনে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। তাই মেঘ ঘুরে কাঁপা কাঁপা হাতে আবিরের হাতটা সরিয়ে কোনো রকমে উঠল। চুল ঠিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই কোনো ঘড়ি। কত বেলা হয়েছে তা বোঝার উপায় নেই। মেঘের দরজা খোলার শব্দে তানভীর হকচকিয়ে উঠল। এসে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়ার জ্ঞান ফিরেছে? মেঘ শান্ত স্বরে বলল, মনে হয় ফিরেছে, এখন ঘুমাচ্ছেন। ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, আবির উঠেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। মেঘ সাইড হয়ে দাঁড়াতেই রাকিব আর তানভীর রুমে ঢুকলো। ওদের হালকা পাতলা কথাতেই আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে একে একে তানভীর, রাকিব আর মেঘের দিকে তাকালো। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে আবির পুনরায় তানভীর আর রাকিবের দিকে তাকিয়েছে। রাকিব ভ্রু কুঁচকে গম্ভীর মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে অকস্মাৎ মলিন হাসল। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ তুমি একটু বাইরে যাও তো। মেঘ সরু নেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তানভীরের দিকে তাকালো। তানভীর চোখ দিয়ে ইশারা করতেই মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী স্বরে বলল, তানভীর দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানভীর তাই করলো। রাকিব আশেপাশে তাকিয়ে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথার উপর তুলে দ্রুত আসতে নিলে আবির চেঁচিয়ে ওঠে, এই! তানভীর রাকিবের দিকে তাকিয়ে সহসা ছুটে গিয়ে পেট বরাবর শক্ত করে ধরে বলল, কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, ওর যে হাত আর পাটা ঠিক আছে, ওইটাও ভেঙে ফেলবো। মরার যখন এত শখ তাহলে ভালো করেই মারি। তানভীর ধীর কণ্ঠে রাকিবকে বলল, থাক বাদ দাও, এমনিতেই ভাইয়ার অবস্থা খারাপ। রাকিব পাইপ হাতে নিয়ে আবিরের কাছে আসতে আসতে রাগে কটকট করে বলল, তোর ফাটা মাথা আরও ফাটিয়ে দেব। আবিরের ঠোঁটে এখনো হাসি লেগে আছে। আবির মৃদু স্বরে বলল, তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। রাকিব গম্ভীর মুখ করে বলল, আবির তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই কিভাবে পারলে এমন কাজ করতে? আবির ভ্রু গুটিয়ে মুখ ফুলিয়ে বলল, আমি ইচ্ছে করে করেছি নাকি? রাকিব পুনরায় বলল, মেঘ কি বলেছে না বলেছে তুই এতেই চটে গিয়ে মরতে গেলি? তুই কি ভাবছিলি তুই মরে গেলে সব কিছু সমাধান হয়ে যাবে? আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতি তো। মেঘ বললেই হলো, প্রয়োজনে মেঘকে বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলেও তোর সাথে বিয়ে দেব। আর কোনো ছেলেকে সামান্য পছন্দ করে বলাতে তুই এমন কাণ্ড করে বসলি। মেঘের মনে যত যেই আসুক সবগুলোকেই মেরে সেখানে তোর বসতি স্থাপন না করলে আমিও রাকিব না।
আবির মুচকি হেসে বলল, আমার মেঘ আমার ছিল আমার কাছে, আর আমির তো আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করা তো দূরে, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়েই দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে এই আবির ব্যতীত অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই। আর কোনো দিন কেউ আমার কাদম্বিনীর প্রিয় পুরুষ হতেও পারবে না, এই কনফিডেন্স আমার আছে। তাহলে মিনহাজের থেকে ফুল নিল যে? ফুল নিতে দেখেছিস? না, কিন্তু ছবি যে দেখেছিস সবগুলোতে মিনহাজ ওকে ফুল অফার করেছে, কিন্তু আমার মেঘ সেই ফুল ছুঁয়েও দেখেনি। তারপর ওই ছেলে সাহস কিভাবে হলো এভাবে মেঘকে ফুল দেওয়ার? এটা ওদের প্ল্যান ছিল। ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করেছিল, যাতে সেটা আমার চোখে পড়ে। কিন্তু আমি ওখানে চলে যাওয়াতে ওরা থতমত খেয়ে ফেলেছে। তুই এসব কিভাবে জানিস? মেঘ বলেছে। আমি আগে থেকেই সব জানি, তাছাড়া মেঘও কিছুটা বলেছে। হারামি, তুই যদি আগে থেকেই সব জানতিস তাহলে অ্যাক্সিডেন্ট করতে গেছিলি কেন? আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে বেশি কিছুই বলতাম না, বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম। কিন্তু ওই ছেলে এক্সট্রা কেয়ার সাথে সঙ্গে 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 পায়ের রক্ত মাথায় উঠে গেছিল। না বুঝেই হুট করে প্রশ্ন করে বসি, মেঘ সেই ছেলেকে পছন্দ করে কিনা। আমার 100%-এর জায়গায় 1000% কনফিডেন্স ছিল মেঘ না বলবে। অন্তত আমার চোখের দিকে তাকিয়ে ও কোনোদিন মিথ্যা বলতে পারবে না। কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আকাশটা বোধহয় আমার মাথায় ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। আমি আগে থেকেই জানি এসব কিছুই ওদের প্ল্যান। ওরা আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে, কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যখন শুনতে পেয়েছি এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গেছি। কিন্তু একটু শান্ত থাকলে মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না। আরে বাবা, আমি ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানে জানি ও আমার, সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। তো করলি কিভাবে? রাস্তা ফাঁকা, মন খারাপ, তাই মোটামুটি ভালো স্পিডে বাইক চালাচ্ছিলাম। প্রায় জনমানব শূন্য এক জায়গায় হুট করে এক পাগল বাইকের সামনে চলে এসেছে। পাগলের অবস্থা তো জানিসই, রাস্তার মাঝখানে এদিক সেদিক ছোটাছুটি করছে। যখন বুঝতে পেরেছি পাশ কেটে যাওয়ার কষ্টকর হবে, ততক্ষণে প্রায় কাছাকাছি চলে গেছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিড ব্রেকার খেয়ালই করিনি। আচমকা ব্রেক করাতে স্পিড ব্রেকারে ধাক্কা লেগেছে। এমনিতেই মাথা ভর্তি দুশ্চিন্তা, ধাক্কা খাওয়ায় বাইক কন্ট্রোল করার কথা ভুলেই গেছিলাম। এরপর কি হয়েছে জানি না। তানভীর তপ্ত স্বরে বলল, বড় আব্বু কাল বেশি কিছু বলেনি, আজকে তোমার খবরই আছে। আবির মলিন হেসে হঠাৎই সূক্ষ্ম নেত্রে তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই ওদের কিছু করিসনি তো? রাকিব হেসে বলল, বেশি কিছু করিনি, জাস্ট 2 দফার হালকার উপর ঝাপসা আপ্যায়ন করেছি আর কি। আবির সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে পুনরায় শুধালো, রাকিব যা বলছে সত্যি? কি করেছিস তুই? তানভীর চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, যা করার তাই করেছি। তোমার তাদের নিয়ে ভাবতে হবে না। এখন কোথায় আছে? আছে কোনো এক জায়গায়। তুই বন্যার সামনে মেরেছিস? হ্যাঁ। তোরে আমি কি বোঝাইছিলাম তানভীর, আর তুই এটা কি করলি? আমি এত মেপে চলতে পারবো না ভাইয়া। ওটা পাবলিক প্লেস না হলে, আর রাকিব ভাইয়া আমায় না আটকালে গতকাল ওখানেই ওই ছেলেকে খুন করতাম। আবির শান্ত স্বরে বলল, যুদ্ধ হয় সামনে সামনে, ওরা যতই লাফালাফি করুক না কেন, তোর আমার কাছে ওরা এখনো অনেক ছোট। তানভীর ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ছোট হয়ে বড়দের মতো আচরণ করেছে, তাই আমিও আমার রূপ দেখিয়েছি। তোর আচরণে বন্যার তোর প্রতি বিদ্বেষ না চলে আসলে আসুক। আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সব কিছুই গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচিউর হয় তাহলে আশা করি অবশ্যই বুঝবে। আবির টুকিটাকি কথা বলে হঠাৎই গুরুতর কণ্ঠে বলল, আমার জানটা বাইরে একা আছে, তানভীর দেখ তো আমার ময়না পাখিটা কি করছে। রাকিব মৃদু হেসে বলল, এত পীড়িত দেখাতে হবে না। তোর বাসর করার ইচ্ছে ছিল আমাদের জানাতি, সম্পূর্ণ অফিস সাজিয়ে প্রকাণ্ড আয়োজন করে তোদের বাসরের ব্যবস্থা করতাম। আবিরের চোখ উজ্জ্বলতায় ঝলমল করছে, মুখে লাজুক হাসি। তানভীর নিস্তব্ধে হেসে পা বাড়াতেই রাকিব সহসা উত্তেজিত কণ্ঠে বলল, বাই দ্য ওয়ে, কেমন কাটলো? আবির ঠোঁটের কোণে হাসি রেখে উদাসীন কণ্ঠে বলল, ফুলের সুবাস ছাড়া
সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল। ফুল দিয়ে সাজাতে পারলি না? রাকিব আবারও চেঁচিয়ে উঠল, বাঁশ কই রে, বাঁশটা আন কেউ। তানভীর মেঘকে ডেকে নিয়ে এসেছে। মেঘ নাকের ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। মেঘ রুমে আসতেই আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকমে আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসল। তানভীর আর রাকিব নাস্তা আনতে বেরিয়ে গেছে। রুমে শুধু আবির আর মেঘ। আবির এক দৃষ্টিতে মেঘকে দেখছে। পাতলা ওড়নার আড়ালে মেঘের কুণ্ঠ অভিমুখে আবিরের নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ রুমে আলী আহমেদ খান সহ মালিহা খান এবং হালিমা খান ঢুকলেন। আলী আহমেদ খান রাগে স্বরে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? আবির খানিক হাসল আর কিছুই বলল না। আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে শুধালেন, তুমি কি ঠিক করেই নিয়েছো তোমার আম্মু আর আমাকে শান্তিতে থাকতে দিবে না? আবির কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরে বিড়বিড় করে বলল, আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে ছারখার করে দিব। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শুধালেন, তানভীর কোথায়? নাস্তা আনতে গেছে। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের মতো বয়সে বিজনেস করে একা হাতে সংসার সামলিয়েছি, আর তোমরা? আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো, দুদিন পর তানভীর অ্যাক্সিডেন্ট করবে। এই বয়সে এসেও তোমাদের জন্য টেনশন করতে হবে নাকি? আবির মৃদু হেসে ভারী কণ্ঠে বলল, এই তানভীর, তুই কিন্তু কোনোভাবেই অ্যাক্সিডেন্ট করিস না। তানভীর আচ্ছা বলতেই আলী আহমেদ খান পেছনের দিকে তাকালেন। তানভীর রুটি, কলা আরও অন্যান্য খাবার নিয়ে এসেছে। মালিহা খান শীতল কণ্ঠে আবিরকে বললেন, সাবধানে গাড়ি চালাতে পারিস না? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবার নিয়ে এসেছি, আগেই খাবার খেয়ে নে। মেঘ নীরব দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মালিহা খান আবিরের হাত মুখ ধুইয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে গেছেন। ডাক্তার চলে যাওয়ার পর মালিহা খান নিজের হাতে আবিরকে খাইয়ে দিতে লাগলেন। তানভীর রাকিবও খাচ্ছে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, মেঘ তুই খাবি না? খিদে নেই, পরে খাবো। আবির তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিতেই তানভীর বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, হা কর। মেঘ বলে, খাবো না আমি, হা করতে বলেছি। মেঘ মাথা তুলে অল্প করে হা করল। তানভীর মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে জান্নাত আর আবিরের ফুপ্পি রুমে ঢুকলো। ওনাদের দেখে সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমেদ খান বোনের দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই এখানে, তোদের কে খবর দিছে? জান্নাত ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, আমার ভাইয়া আমাদের খবর দিয়েছেন। মাহমুদা খান কোনো কথা বললেন না। ভেতরে এসে আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বললেন, এখন শরীর কেমন? আবির আর চোখে মেঘের দিকে তাকালো। সহসা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, তোমার ভাইয়াকে? জান্নাত রাকিবের দিকে তাকিয়ে অল্প এসে বলল, রাকিব ভাইয়া। মালিহা খান বিস্মিত সমেত একবার রাকিবকে দেখল, আবার জান্নাতকে। হুবহু চেহারা মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম। মালিহা খান কণ্ঠ ভারী করে প্রশ্ন করলেন, তুমি রাকিবের কেমন বোন, আপন বোন? আলী আহমেদ খান রাকিবের দিকে তাকিয়ে প্রখর তপ্ত স্বরে শুধালেন, জান্নাত তোমার বোন? জি আঙ্কেল, আমার একমাত্র বোন। হালিমা খান আর মালিহা খান শুধু মুখ চাওয়াচাওয়ি করছেন। মালিহা খান প্রশ্ন করলেন, তুমি রাকিবের বোন, সে কথা আগে বলনি কেন? কখনো তেমন প্রয়োজন হয়নি, সেজন্য আর বলা হয়নি। আবিরকে তো চিন্তা না? জি, মোটামুটি চিনতাম। আলী আহমেদ খান জান্নাতকে প্রশ্ন করলেন, কিন্তু তোমাকে তো তানভীর বাসায় এনেছিল, তানভীরকে তুমি কিভাবে চিনো? তানভীর ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, পরিচয় দেওয়ায় চিনতে পেরেছে। তখন কথায় কথায় উনি মেঘের কথা বলেছেন, মেঘের জন্য টিচার খুঁজছিলেন। তখন ভাবলাম মেঘকে আমিই পড়াই, সেভাবেই মেঘকে পড়ানো শুরু। হালিমা খান, মালিহা খান ও আলী আহমেদ খানের একের পর এক প্রশ্নের প্রত্যুত্তরে জান্নাত প্রতিবারই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কোনো প্রকার মিথ্যার আশ্রয় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাবলীল ভঙ্গিতে সকল উত্তর দিয়েছেন। আলী আহমেদ খান অফিসে চলে যাবেন। সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার থমকে দাঁড়িয়েছেন। মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসায় আসিস। জান্নাত আলী আহমেদ খানের দিকে তাকাতেই আলী আহমেদ খান মৃদু হেসে বললেন, তোমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসো। জি আচ্ছা।